আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর প্রতিবাদে কাফনের কাপড় মাথায় দিয়ে দক্ষিণ নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। এই দাবিতে আজ টানা ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় দুর্নীতির অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা। অবিলম্বে ইশরাককে শপথ পাঠ না করালে পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগের দাবিতে বড় পরিসরে আন্দোলনের আলটিমেটামও দেন বিক্ষোভকারীরা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিটের আজ শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন আমাদের, আর সাথে জানাবেন যে সড়ক বন্ধ থাকায় যান চলাচল পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। মালিহা, আপনি জানেন যে আজ ষষ্ঠ দিনের মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা তথা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ এলাকার যতগুলো থানা রয়েছে সেখান থেকে ছাত্রদল, যুবদল সহ বিএনপির যে কেন্দ্রীয় পর্যায়ের থানা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি কয়েক হাজার নেতাকর্মী নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়ে ইশরাক হোসেনের যেই শপথ অনুষ্ঠান রয়েছে সেই শপথ অনুষ্ঠান আয়োজনের অনতিবিলম্বে আয়োজনের যেই দাবি সেই দাবিটি কিন্তু তারা এখান থেকে তুলেছেন। সেই সাথে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের প্রায় 23 দিন পেরিয়ে গেলেও কেন শপথ আয়োজন করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা দায়ী করছেন এবং তার পদত্যাগ দাবি করছেন এই কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচিটি গত বুধবার থেকে শুরু হয়েছে, আজ সপ্তাহ পেরিয়ে প্রায় মঙ্গলবার অর্থাৎ ষষ্ঠ দিনের মতো এই অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচিতে কিন্তু তাদের দাবিটি অভিন্ন। তারা প্রথম দিন থেকেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতের রায়প্রাপ্ত, যিনি মেয়র ঘোষণা হয়েছেন আদালতের রায়ের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের গ্যাজেটও প্রকাশ হয়েছে, তার শপথটি কেন বিলম্ব করা হচ্ছে, এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না সে ব্যাপারে কিন্তু তারা দাবি তুলছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইশরাকের শপথ আয়োজন যেন না হয় সে ব্যাপারে একটি রিট করা হয়েছিল আদালতে, উচ্চ আদালতে। সেই রিটের শুনানি কিন্তু আজ হওয়ার কথা রয়েছে এবং সেই শুনানির পরে হয়তো বোঝা যাবে যে আসলে কেন শপথটি আয়োজন করা হচ্ছে না। সেই সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন কেন আসলে বিলম্ব করা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান। সেই ব্যাখ্যাটি কিন্তু নাকচ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তার একটি ফেসবুকের মাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন যে এই ব্যাখ্যাগুলো অবান্তর এবং অবাস্তব। অর্থাৎ বলা যায় যে আজ সকাল থেকে এই অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হলে তারা আরও কঠোর অবস্থানে যাবে এবং আরও কঠোর কর্মসূচিতে যাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই কর্মসূচিতে বিকাল 3টা থেকে 5টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তারপরে হয়তো আমরা জানাতে পারবো যে আসলে এই কর্মসূচি থেকে কী বার্তা, কী নতুন বার্তা আপনাদেরকে আমরা দিতে পারি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মালিহা। জি, ধন্যবাদ আপনাকে। জানছিলাম নগর ভবনে বিক্ষোভের খবর। সম্পদের তথ্য বিবরণী গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ঢাকা মহানগর বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিমের আদালতে এই মামলার শুনানি হয়। 2007 সালে কারাগারে বন্দী থাকা অবস্থায় মোহাম্মদ মোসাদ্দেক আলীর কাছ থেকে সম্পদের বিবরণী চায় দুর্নীতি দমন কমিশন। পরে তথ্য গোপনের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ 18 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে মামলার দায় থেকে মুক্তি পেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী। আদালত তাকে খালাস দিয়েছেন। ঢাকা এবং ময়মনসিংহের আদালতে 10টি মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের 6টি মামলার মধ্যে 4টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন মোসাদ্দেক আলী। আর ঢাকায় সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা 4টি মামলাতেই খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এসব হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয় ফখরুদ্দিন, মঈনুদ্দিন সরকার ও শেখ হাসিনার আমলে। এছাড়া শেখ হাসিনার সময় রাজনৈতিক হয়রানিমূলক আরও 9টি মামলা দায়ের করা হয়।
যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। বৈষম্যমূলক ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব বাতিল, ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহাল সহ ২০ দফা দাবিতে রাজুকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল থেকে রাজধানীর মতিঝিলে রাজুক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, পতিত সরকারের কতিপয় দোসরদের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে ড্যাব ২০২২ থেকে ২০৩৫ প্রকাশ করা হয়। ড্যাবের কারণে মহানগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করে আন্দোলনকারীরা। ঢাকা মহানগরের ড্যাবের বিধিবিধান অবিলম্বে স্থগিত করে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-এর আলোকে ভবন নির্মাণের অনুমতি দেওয়ারও দাবি জানায় তারা। ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন দাবিতে রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুকের সামনে অবস্থান নিয়েছে। সে বিষয়ে জানাতে সরাসরি চলে যাচ্ছি আবির আহমেদের কাছে। দাবির বিষয়ে নতুন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। আমাদেরকে ভূমির মালিকদেরকে ডাক দিয়ে আপনারা কোন লোকদেরকে নিয়ে তার সাথে তাদেরকে নিয়ে মিটিং করে আজকে দেশ সংশোধনের জন্য বসেছেন। আমি বলতে চাই আপনি দেখতেই পাচ্ছেন আন্দোলনকারীরা এখন পর্যন্ত এখানে অবস্থান নিচ্ছেন। তারা যেটি বলছেন যে ড্যাব বাতিল এবং নতুন করে সংশোধন এবং ইমারত নির্মাণের ২০০৮ সালে যে বিধিমালা, সেই বিধিমালা পুনর্বহলের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। সকাল ৯টা থেকে কিন্তু তারা এই যে মতিঝিলের রাজুকের যে প্রধান কার্যালয়, এখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন এবং কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলী, আবাসন খাত সংশ্লিষ্ট সহ এখন পর্যন্ত কয়েকশো ব্যক্তি অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, নতুন ড্যাবের কারণে ২ লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্দোলনকারীরা রাজধানীর ভূমি মালিকরা বলেন অনতি বিলম্বে তাদের যে দাবি, সে যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক এবং ড্যাব যাতে সংশোধন করা হয় সেটি সংশোধন করা হোক। এর আগে তারা যেটি আরো অভিযোগ করছেন যে এর আগেও তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন এবং রাজুকে তারা চিঠিও পাঠিয়েছেন, কিন্তু তাদের এই যে ড্যাবের যে সংশোধন, সেই সংশোধনটি এখনো করা হয়নি, যার কারণে তারা এই রাজুকের প্রধান কার্যালয় ঘেরাও করতে বাধ্য হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং দাবি মেনে না নেওয়া হলে এরপরে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা এই সড়কের পাশে অবস্থান নেওয়ার কারণে কিন্তু তেমন যানজটের সৃষ্টি হয়নি, তবে যারা পথচারী রয়েছে তারা কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। তো এটি ছিল আমার কাছে এই রাজুকের প্রধান কার্যালয় থেকে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজুক থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। কয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন আর কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন আমাদের। জি মালি, আপনি একটু আগে খবরে যেমনটি বলতেছেন, আমি এখন রয়েছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। এখানে শিক্ষকরা একটু আগে তারা ওই অবস্থান কর্মসূচিও শুরু করে তারা যেহেতু উপরে বিসির কার্যালয়ে বিসি নাই, সেই জন্য প্রতিবাদ স্বরূপ তারা বিসির কার্যালয়ের মধ্যে তারা ওখানে বসে ওই প্রতিবাদ মিটিং করছেন। আরেকটা কথা বলে রাখি, এখানে আমাদের সাথে 19 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীদের সাথে ওই কথা হয়েছে। তারা বলেছে তাদের ওই রোজার আগেই তাদের দুটো পরীক্ষা, মাত্র বাকি দুটো পরীক্ষা হয়ে গেলে তারা এখানকার কোর্স কমপ্লিট করে তারা এখন তাদের ওই চাকরির জন্য প্রচেষ্টা করার কথা। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা পিছিয়ে পড়েছেন। তাদের এই দুটো পরীক্ষার জন্য তারা 3 মাস ধরে অপেক্ষা করছেন এবং যে ওই গতকাল সে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকদের যে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর এখানে আপনি জানেন খুলনা কুয়েটে মোট 7,000 শিক্ষার্থী কিন্তু এই প্রায় ওই 20 দিন ধরে এখানে কুয়েটে অবস্থান করছেন। তারা হলে আছেন কিন্তু এখানে ঘুরঘুর করছেন, কিন্তু ওদেরকে ক্লাস নেই। সব মানে বিশ্ববিদ্যালয়ের যেটা কাজ, সেই কাজটা নেই।
অপরদিকে ওই শিক্ষকরা কিন্তু তারা খুবই অনলাইন রয়েছেন যে তাদের যে 18 ফেব্রুয়ারি যে তাদের উপরে যে লাঞ্ছিত বা নাজেহাল করেছিল সেইটাই বিচার না হওয়া পর্যন্ত হবে না। এবং এখানকার যে ছাত্র বিষয়ক পরিচালক একটু আগে আমাকে বলেছেন, আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব বলেছেন যে উপাচার্য স্যার যে ঢাকায় চলে গেল আমাকে কিছু বলে গেল না, আমরা কি করবো কিছু জানি, আমরা এখন মানে 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 কিং কর্তব্যহীন রয়েছে। মানে মোট কথা কুয়েটে আস্তে আস্তে অচলের দিকে যাচ্ছে। যে মালিহা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। জানছিলাম কুয়েটের খবর। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল আদালতে পেশ করা হলে নুসরাতকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তাকে গ্রেফতার করার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। গত রোববার থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে ভাটারা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। চাঁদপুরের দ্বিতীয় দিনেও ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে চাঁদপুর শহরের ওয়্যারলেস গাছতলা ব্রিজ এলাকায় একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজও একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। কর্তৃপক্ষ এই সকল দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সারা দেশে 6টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে একযোগে এই কর্মসূচি চলছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাত 2:30টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাতের মোড়ে নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়। রাজনীতির পাশাপাশি সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতেই গরু লালন পালন করছেন তারা। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য এখানকার গরুর রয়েছে বিশেষ চাহিদা। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অন্তত 2 লাখ পশু। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের বোরহান মণ্ডল ছোটবেলা থেকেই কোরবানির গরু মোটাতাজা করে আসছেন। তার খামারে বর্তমানে 17টি উন্নত মানের গরু রয়েছে। এর মধ্যে পরম যত্নে কোরবানির জন্য 60টি গরু প্রস্তুত করেছেন তিনি। কালো রঙের বিশালদেহী গরুটির নাম রাখা হয়েছে বাংলার ডন, আর বাকি 6টি গরুর নাম রেখেছেন মাফিয়া ডন, হামজা, আলিফ, সুলতান, বাদশাহ ও রকি। বাংলার ডন গরুটির ওজন প্রায় 1600 কেজি দাবি করে গরুটি 21 লাখ টাকায় বিক্রি করতে চান খামারি বোরহান মণ্ডল। বাচ্চা ছাড়া পড়ছে, তারপরে ছোটকাল থেকে আমি এই জগতে, আমি যে কয়টা গরু বাছুর যাই কালেক্ট করি দেশ বিদেশ, কিন্তু আমি বড় গরু ছাড়া করি না। কিন্তু অনেকগুলো চেনে আমাদের, দেখা যাচ্ছে ঢাকা, চিটাগাং সবাই খামারি আমাকে চেনে। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য কুষ্টিয়ার গরুর রয়েছে বিশেষ চাহিদা। কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এখন এই যে আমার যে 6টা গরু আছে, ইনশাল্লাহ আমি আশা করেছি আমি ঢাকায় নিয়ে যাব। বাচ্চা গরু নিয়ে আসি পোষা, সন্তানের মতন মানুষ করা, তখন যখন বেশি দেয় তখন তো মনের ভিতরে খারাপ লাগে, কান্না যাবে। এইবার হচ্ছে কুরবানিতে বিক্রি করার মতো 40টা বিক্রি করার মতো উপযুক্ত আর কি হয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলার 18,500 খামারে প্রায় 2 লাখ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা
কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। ভারতীয় গরু আমদানি না হলে এবারও ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। টুইটারে দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।